সংক্ষেপ করতে মাফ করে দেবেন। এবং এই কষ্ট করে আমার পিতৃসম অগ্রজ, হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে, হ্যাঁ, এবং অঙ্গ সহযোগী সংগঠনে যারা আছেন তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ। যে আপনারাই কষ্ট করে ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে আছেন। আমার মনে হয় আকবর স্যার বক্তব্য দিয়ে গেছে, এখানে আমি একটা থাকলে হলে একটু ভালো হইতে আমার জন্য। আর তারপরেও নির্বাচনের বিষয় বুঝতে পারছি, আমরা এই সময় যদি কোথাও একটা কথা দিয়ে থাকি, যদি না যাই খুব মন খারাপ, জব দিতে খুব বেশি। তো আমি আসলে যে সমস্যাটা ফেস করতেছি, মানে দলে এত বড় দল, দলে অনেকেই মনোনয়ন চাইতে পারে, পদ চাইতে পারে, কিন্তু জলঢাকার বিষয়টা, নীলফামারী জেলার বিষয়টা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। একটা ছোট প্রতিষ্ঠানও যদি তার প্রধান না থাকে, একটা ভারপ্রাপ্ত থাকে, হ্যাঁ, অন্য জায়গা থেকে ডেপুটেশন একজনকে দায়িত্ব দেয়, তা আমাদের কিন্তু জেলার কোনো অংশ, মানে একটা জেলা কমিটি ছাড়া কোনো ইউনিয়ন কোনো কমিটি নাই। তাই এইটা যদি একটা কমিটি এক্সওয়াইজের জায়গায় থাকতো, তো আমার কাজটা সুবিধা হয়ে যেত না। এখন আমাদের জেলা আহ্বায়ক সদস্য ডাকছে সবাইকে দেখে, আমার যেহেতু আমরা সেন্ট্রালে কথা দিয়ে আসছি আব্বাস সবাইকে নিয়ে কাজ, তো জেলা আমাকে ডাকছে, আমরা কিন্তু ওখানে আমাদের কোনো মন্তব্য বা কোনো বক্তব্য আমরা দিইনি। ওরা যেভাবে বলবে আমরা সমন্বয় করতে রাজি আছি দলের সাথে। এখন আর দলে আমার আব্বাকে আসলে আপনারা যারা ছিলেন, বা আমি আমার আব্বা না, উনি কিন্তু আসলে মানে উনি যেহেতু বলছেন বক্তব্য যে আমার দলের কোনো ব্যাপারে কারো উপরে কোনো মন খারাপ নেই, নাই মানে নাই। অনেকে হয়তো এখন হয়তো ভাবতেছেন যে নির্বাচনটা করি তারপরে দেখবো কি হয়, সেটা আলাদা বিষয়, তার ব্যাপার। আমি আমার আব্বাকে সে যদি বলছে যে আমি দলের বিষয়ে কারো উপরে, তাছাড়া দলীয় বিষয় সারা তো আর অন্য কোনো বিষয় তো কারোর সাথে তার কোনো কথাবার্তা হয় না, আর কোনো নিজ বিষয় হওয়ার কথা না আসলে। তো সেরকম ওইখানে আমি আশা করতেছিলাম হয়তো আপনাদের ডাকবে জেলা, আর জেলা যে মানে আমি তো যে অবাক যে আপনাকে ডাকে নাই। তো গাড়িতে আসতে আমার আব্বাকে আমি বললাম যে তাইলে তো আজকে এখানে বসলাম, আপনি কথা বলেন মনিজুর আমাদের সাথে বসে একটু কথা বলি। ওখানে তো একটা সিদ্ধান্ত জেলা সেক্রেটারি দিয়েছে, তো ওখানে তো আর আমাদের তো প্রার্থী বা আমি যদি কথা বলি তখন তো একটা অন্য বিষয় দাঁড়াই। এখন আমাদের সাথেও তো অনেক একটা গ্রুপ আছে রাজনীতি করা, ওনাদেরকে আমি এতটুকু বুঝেছি যে কমিটি হোক, ওই কমিটিতে যদি আপনার নামও না থাকে আপনারা ভোট করবেন না। হ্যাঁ, বা আপনাদের কোনো আইডেন্টিটি না থাকে, পদ প্রতিগুলো না থাকে, আপনারা ভোট করবেন না, ওনাদের কোনো আপত্তি নেই। এখন যে বিষয়টা আমার জন্য সহজ হইতো যে আপনাদের মধ্যে যে ডিভাইডেশন না হইতো খুব ভালো হইতো। তারপরেও আজকে ওই আকবর স্যারের কারণে হয়তো শিডিউলটা সন্ধ্যার পরে ওনার সাথে বসার কথা ছিল, তার আর ওনার 4টের দিকে আসতে পারছে, তো উনি একটু দেরি করে ফেলছে। আর আমার তো কথা দেওয়া থাকলে তো সেই প্রোগ্রাম করে দায়িত্ব হবে, অনেক মন খারাপ। বিষয়ে আমি তুইন ভাই আসার পরে যখন কমিটি ভেঙে দিচ্ছে, আব্বাস সৌজন্য সাক্ষাৎ করতে যখন গেছি, এটা উনিই বলতে পারবে এবং জেলা নেতৃত্ব বলতে পারবে, আমরা একটা ভালো কমিটি দিতে বলছি। সোহেল হিসাবে মুখ দিয়ে কিন্তু সেকেন্ড ম্যান কাকে দিবে এই কথাগুলি শুনতে অনেকগুলি বলেন না, আপনার মতো করে একটা ভালো কমিটি দেবে। উনি বলতে পারবে না, জেলার কোনো নেতৃত্ব বলতে পারবে না যে উনি ওনার কোনো মাইন্ড ম্যান আছে যে অমুককে দিয়ে একটা কমিটি দেন। যা আপনার যাকে ভালো মনে হয় তাকে দিয়ে কমিটি দেন, কিন্তু একটা ভালো কমিটি দিয়ে। এবং আমার একটা দাবি ছিল যে এই আহ্বায়ক কমিটি হওয়ার পরে সাংগঠনিক যদি প্রতিযোগিতা না থাকে, যদি কেউ এমনি পদ পায় তাহলে কিন্তু পদের দাম থাকে না। যদি কেউ কাউন্সিল করে করে একটা পদ পায় তখন কিন্তু তাকে সবাই মানে এবং সেই পদের দাম থাকে। আমরা জলঢাকায় একটা কাউন্সিল সুন্দর হবে, তারপরে তো ভোট চলে আসতো। আর নমিনেশনের ব্যাপারেও দেখেন, নমিনেশন প্রক্রিয়া তো সম্পূর্ণ আলাদা। আব্বাকে বিভিন্ন সময় ডাকছে, আরো অনেককে ডাকছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশি কথা বলছে, আমার সাথে কথা বলছে। যাই হোক, তো যখন 237টা ওই আসনে, আমি সংক্ষেপ করে বলতেছি, ওই সময় নামটা যখন বললো না, তো তখন কিন্তু 3 তারিখে নভেম্বর আর 5 তারিখে আমরা ঢাকায় গেলাম, এয়ারপোর্ট থেকে নেমে টুইনবে ওখানে গেলাম। তো আব্বাকে আমি আগে মনে মনে বললাম যে শোনেন, আমরা যেটা শুনতে পারলাম যে এখানে মঞ্জুর ইসলাম আফেন্দি উনি জমিয়তের মহাসচিব তা না, ওনার একটা পদ হচ্ছে উনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। এখন যেহেতু মামুনুল হকরা একটু বিক্রি করতেছে, এখন ঢাকা শহরে তো বিএনপিরও তো
মানে আমাদের হুজুরদের ম্যান পাওয়ার দরকার আছে, যাতে হুক করতে গেলে 2-4-10,000 হুজুর আসে, কারণ কাউন্টার করতে হবে না আমাদেরকে অবশ্যই। তো এখন হয়তো বা আমাদের চেয়ারম্যান হারার জন্য হইলেও তাদেরকে সিট দিবে। এবং আমরা তো তখন থেকে জানতেছিলাম যে ইনি মহাসচিব এবং যিনি ওনাদের সভাপতি বা আমির যিনি আছেন তাকে সিটটা ছাড়তেই হবে, কারণ ওনাকে সিট এই জন্য ছাড়বে, ওই জমিয়তের কারণ সিলেটের যে 19টা সিট আছে সেখানে বিএনপির জয়ের মার্জিনটা তাদের ভোট দিয়ে হবে। তারপরে তুমিন ভাইকে ওই জন্য আমি আব্বাকে বললাম, শোনেন, খালেদা জিয়ার ভাগ্নে যদি নীলফামারী 3 থেকে ভোট করতে চায়, ওখানে আমাদের 5 তারিখে লাভ আছে, তাহলে আমাদেরকে তো ওনাকে সহযোগিতা করতে হবে, সেটা আমরা নিজেরাই প্রস্তাব ওনাকে দিয়ে দেবো, যাতে উনি কোনো হেজিটেশনে না থাকে। 5 তারিখে ওনার অফিসে গেছি, ওই একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই ওই নমিনেশন আগের দিন ঘোষণা হয় নাই, ওনার যে কুদ্দুস ভাই আছে দেখবো আগে কি আছে ভিতরে, আচ্ছা ঠিক আছে তার বলতেছি, কারণ আমরা ভিডিও দেখতেছি, আপনি আপাতত কাউকে আর দিয়ে দিয়ে না কথাবার্তা বলে ওনার তুইন ভাই তো বলতে কোনো অসুবিধা হবে। উনি মানে আমি কথা শুনতে যাচ্ছি, একটু পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা শোনেন, আমি একটু আব্বা আছে এখানে ক্লিয়ারলি বলি, আমরা শুনতেছি নীলফামারী 1 আসলে ওই মঞ্জুরুল ইসলাম আফ্রিদি সাহেবকে দিবে, আপনি ওনার নাম শুনতে দেখে আমি শুনি নেই, মানে উনি কিন্তু জানে বোধ হয় এই সময় কখন। আমি শোনেন, আপনার যদি নীলফামারী 3 থেকে ভোট করার ইচ্ছা থাকে আপনি অবশ্যই ভোট করেন, এবং আমাদের পক্ষ থেকে কোনো দ্বিমত নাই, আমরা আপনাকে দ্বিগুণভাবে সহযোগিতা করবো, এবং আমাদের নিজেদের ভোটের থেকে আরো বেশি আপনাকে সহযোগিতা করবো, মানে যাতে আমার এবং আব্বার চেষ্টা হচ্ছে এই যে এখানে যত ধানের শীষতে না পিছলে উনি করলেও যেন ধানের শীষের কাছে থাক, কারণ এই আমাদের যারা আমরা ব্যবসা বাণিজ্য করি বা বিভিন্নভাবে আমরা দেখতেছি যে এখানে উন্নয়ন বঞ্চিত হয়, ইনফ্রাস্ট্রাকচার শুরু করে কমিউনিকেশন, দলীয় এমপিরা থেকে কি হয় এটা তো ভুক্তভোগী আমরা। ইভেন এর পরবর্তীতে যতবারই কথা হয়েছে আমি বলছি যে এখানে 31 বছর থেকে ধানের শীষের কোনো প্রার্থী হয় না। ওই সময় আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে যে ম্যাডাম একটা সিদ্ধান্ত নিয়ে 4 দিনে জোট করে এই নর্থ বেঙ্গলে তাদেরকে এই 20-21টা সিট ছাড়িয়ে দিত। আপনারা দেখেন কাকতালীয়ভাবে বিএনপির সংগঠন কিন্তু ওই 20-21টা নীলফামারী থেকে শুরু করে নীলফামারী তো একবার কথা ভোট করছে, ডোমানে একবার 2 বেশি ভোট করছে, বাট ওই দিক থেকে কিন্তু সৈয়দপুর আগায় আছে, কিন্তু আমাদের এই জলঢাকা তো সবসময় জোটকে ছাড়িয়ে দিচ্ছে। তাই আমি এইবার যদি জলঢাকায় এমপি হোক না হোক পরে ধানের শীষে কোনো ক্যান্ডিডেট না হয়, এখানে সংগঠনই থাকবে না। আর ওনাদের যদি কেউ এমপি হয়, তো এমপি হইলে তো ওনারা 1 কেজি চাউল তো নিজের লোক ছাড়া দেয় না, এটা তো পরীক্ষিত বিষয় না। এই জন্য আমি শেষের দিন পর্যন্ত বলছি যে আমার সৈয়দুল সাহেবকে দিতে হবে কোনো কথা না, আপনারা অন্তত ধানের বাইর থেকে আনি দিলে ধানের শীষের প্রার্থী করে থাকে জলঢাকা, জলঢাকার রাজনীতি থাকবে না, জলঢাকার উন্নয়ন হবে না, জলঢাকা যে আমরা যেটা যেভাবে আশা করি সেটা হবে না। তো এখন একটা এই যে 57-58 দিন যে হয়ে গেল, তো তারপরে তো আমাদের একটা ঐক্যবদ্ধ বিএনপি হওয়ার কথা না। এখন আপনারা যদি সবাই গোসাগুড়ি থাকে না, আমার কথা হইতেছে আমাদের প্রার্থী হোক বা আমার পক্ষ থেকে হোক, দল থেকে অলওয়েজ কিন্তু বলছে যে প্রার্থীকে ফ্রি করে দিতে, জেলাকে কিন্তু এই নির্দেশনা দিচ্ছে যে প্রার্থীকে প্রার্থীর মতো ভোট করতে দেন, আপনারা সাংগঠনিক কাজগুলো করেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে আপনারা এখন আমার মনে হয় কমিটি বা যেটাই হোক না কেন, আমরা এখন তো এক টেবিলে একবার সাথে বসে আলোচনা করে দলের সাথে আমাদের কোনো আপত্তি নেই, যেভাবে করলে ভালো হয় আপনারা করেন না, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এখন সৈয়দুল সাহেব হারলে 2 বার উপজেলা চেয়ারম্যান শুধু আসছে, এবার 31 বছর পরে বিএনপি এখানে অবসর পাইছে, তখন কি হবে? এখন ধানের শীষের প্রার্থী হারে, আমারও তো জলঢাকার নাগরিক হিসেবে কষ্ট লাগবে যে বিএনপি গিয়ে সিটে করে পাবে না, আপনাদের কষ্ট লাগবে না? অবশ্যই ঠিক, অবশ্যই। ব্যক্তি হিসেবে ভাবলে এখন তার ব্যাপার। আমার দেখেন আমরা 2 বার উপজেলা ভোট করছি, আমাদের তো কিছু লোকজন আছে ওইখানে আওয়ামী লীগের লোক থাকে, জাতীয় পার্টির লোক আছে, দলের কারণে যে আমরা আরো অনেকেই ভোট করতে যাচ্ছে। দেখেন এই যে দলের এই ফয়সালাটা না হওয়ার কারণে কাউকেই কিন্তু আমরা ওইভাবে ডাকতে পারতেছি না, কারোর সাথে ওইভাবে বসতে পারতেছি না, কারণ আমি কোনো কিছু করলে তো হাইট থাকবে না। তখন আপনারাই বলবেন যে দলের লোক বাদ দিয়ে মাইসের সাথে ওয়াই ভোট করবো। ঠিক আছে, ইভেন চেয়ারম্যান সাহেব কিন্তু আমরা বলছি যে আওয়ামী লীগের লোক যে আমাদের সমর্থন আছে তাহলে কি করবো? এখন যদি কেউ ফ্রেশ থাকে দলে জয় করতে বলছে, তাহলে বলছে যে 21 থেকে পর থেকে প্রচারণা হলে তারা থাকবে, সাথে আসলে মামলা না থাকে, কিন্তু তার 21 থেকেই ভোট করবো ঠিক আছে, কিন্তু একটা ভোট করতে গেলে তো অনেক ব্যাপার আছে, প্ল্যান আছে, এইটার প্ল্যান তো 15 দিনও হবে না। তাইলে এইটা তো একটা আমার নীলফামারীর মতো যে একটা সংগঠন স্ট্রং থাকতো, ডোমাটিলের মতো সংগঠন স্ট্রং থাকতো, তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হইতো না। কারণ আমাদের তো একই একটা পার্ট, তার উপর যদি আরেকটা পার্ট হয়, এটা তো আমাদের জন্য তো আরো বেশি সমস্যা হয়ে গেছে। আমি মনে করি যে এই নির্বাচনটা উপলক্ষে সবাই এক হয়নি,
আর আলহাজ শহীদুল সাহেবের কাছে আমি আমার আব্বা থেকে বলতেছি না, আমার মনে হয় নেতৃত্ব তো সেফ, উনি কাউকে ল্যাং মারা লোক না। হ্যাঁ, যার যারা যোগ্য প্রাপ্য আপনারা যদি যেভাবে কাজ করতেছেন আপনার দলীয় ভবিষ্যতে মূল্য দিতে হবে, তাই না? এখন আমি কালকে যেমন ওনাদের সাথে বসছি, আমি ওখানে তো আমি কোনো মন্তব্য করতে পারি না। ওনারা বললো যে একটা কথা ছিল এইভাবে লোকজনেরই পরে সমালোচনা করতেছে যে তার বোধহয় পদের পাগল, ওরা বলতেছে আমার ভোট করবো জান দিয়ে আপনাদের মতোই, আমাদেরকে একটু মূল্যায়ন করে। এখন নীলফামারীর ব্যাপারটা এমন হয়ে গেছে, সদরের আসনের রেজাল্টের যদি 19-20 হয়, এখন ওই জেলা কমিটি থাকে কিনা সন্দেহ আছে, তাহলে এখন আপনাদের পদ কি? ঠিক রাইট, ঠিক আছে। ওই উইনবাই ভোট হওয়ার কারণে এখন একটা জেলা কমিটির উপর একটা চাপ চলে আসছে, এখন আমরা তো বুঝতেছি। আর এখন দেখেন আকবর স্যারের কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে। আমি এমন মুসিবতে পড়ছি, এখন আমাদের কাজগুলো তো আমাদের করা উচিত। আর বিএনপির মধ্যে আমার মনে হয় যে স্যারকে বলিয়ে, স্যার কি এখানে নির্দেশনা দিয়ে গেল আমি জানি না, আমরা বসিয়ে একটা ইমিডিয়েট ফয়সলা করা দরকার। এখন যদি উভয় পক্ষকে রাজি করি, দুইটা আপনারা 6টা ইউনিয়ন ভাগ করে নিয়ে করতে চান, 6টা-5টা করতে, সেটাও আমার কোনো আপত্তি নেই। যদি আমার বাপ ভোটে দাঁড়াইছে, আপনারা যদি একসাথে কাজ করতে চান তাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রস্তাব থাকবে যে কোনোভাবে যদি এক করা যায় ভালো। কারণ আমরা তো আমাদের জায়গা থেকে কোনো কিছু ধরে রাখিনি। আমি বুঝতে পারলাম আপনাদেরকে, আমাদের সবগুলো লোককে বলছি ভাই কোনো কথা বলা যাবে না ভোটের সাথে, ইয়ের সাথে। এখন নেতৃত্ব যদি সব ওনারাই থাকে কোনো অসুবিধা নেই, তাই না? নেতৃত্ব যদি স্বচ্ছতা থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, তবে আমার সবাইকে ধন্যবাদ এই কারণে, কোনো কর্মী কোনো নেতা কিন্তু ব্যক্তিগত, সবাই কিন্তু দলের জন্য বা ধানের শীষের জন্যই কথাবার্তা বলতেছে যে অমুককে একটু মূল্যায়ন করুন, অমুককে করেন। কিন্তু মানে অন্যান্য বারের মতো ভোট আসলে সবার যে আলাদা চাওয়া পাওয়া থাকে, এরকম চাওয়া পাওয়া আমি কারোর মধ্যে লক্ষ্য করি। সেই জন্য আমার প্রত্যেকটা লোক বিএনপির সমর্থককে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, সবাই তো এটা যা বলছে যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমরা নিজের পকেটে খরচ দিয়ে ভোট করবো, এটা বিশাল ব্যাপার। এইরকম পরিবেশের আগে কখনো দেখি নিয়ে, কারণ এই 16-17 বছর সবাই প্রশাসন বা ইয়েতে ওনারা কিন্তু বুঝে গেছে যে আমাদেরকে একটা সরকারের আগে বিএনপিকে নিয়ে যেতে হবে, তারপরে এখন এখানকার আমাদের সরকার দলীয় এমপি নির্বাচিত করতে হবে, তারপরে আগে অস্তিত্ব ঠিক করে নিয়ে তারপর দেওয়া হবে। ঠিক রাইট। আমরা পুলিশ এজেন্ট মনে করেন পুলিশ এজেন্ট চাইছি না, এখন ইউনিয়নে এমন অবস্থা যে এর কাছে ছেলে মন খারাপ। আমাদের পুলিশ এজেন্ট সাপোজ 10 জন লাগে, আমাদেরকে বলছে কমপক্ষে 30 জনকে ট্রেনিং দিতে, 30 জনকে ট্রেনিং দেবো। এখন উনি 10 জনকে দিচ্ছে, কথা পুলিশ এজেন্ট উনি 10 জনকে দিচ্ছে, কোনো কারণে যদি এখন এনার 5 জন নেই বা এনার 2 জন নেই, ওনারা 8 জন নেই, তাহলে মন খারাপ করবে না? আমরা যারা ইতিপূর্বে সহকারী পিজেডি অফিসার ছিল এবং যারা ট্রেনিং দিয়েছেন, আমরা এরকম আপনাদেরকে ডেকে ওনাদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং দিয়ে আপনাকে ফিড লিস্ট দিবেন যে কারা কারা থাকতে পারে। সেখান থেকে হয়তো আবার বিএনপি নেতৃবৃন্দকে দিয়ে আবার প্রবোধে কাকে কাকে রাখা যাবে, যেটা আবার অনেকে দেখা গেল ওই সময় অসুস্থ হবে, কাউকে আবার জামাত দিলে হয়তো পার্সু করতে পারে, কেউ গাড়ি ভেড়া দিতে পারে, অনেক ব্যাপার আছে, এগুলো তো ভোট করার অভিজ্ঞতা আছে। তো প্রত্যেকটা বিষয় সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু দলের একটা সরাসরি সমর্থন দরকার, এবং এটা কিন্তু দলের হক। আমি দিতে পারবো না, সলিউশন দিতে পারবো না, ব্যক্তিগত তা না, প্রত্যেকটা বিষয় কিন্তু বিএনপির লোকজন বা বিএনপির অংশগ্রহণ লোকের হক কিন্তু সবার আগে, তারপরে গণ্যমান্য ব্যক্তি। সেখানে দল বলছে যে কোথাও যদি বিএনপির থেকেও একটা এলাকায় একটা ওয়ার্ডের একটা গণ্যমান্য ব্যক্তি, উনি একটা ভালো পোর্টফোলিও, তখন ওনাকেও কাজে লাগাতে হবে, এই নির্দেশনাও দিচ্ছে। কিন্তু বিএনপির লোকের হক আগে বেশি না, যারা 16 মধ্যে বিএনপি করছে। আমি কি আমার জায়গা থেকে আপনাদেরকে বুঝতে পারছি যে আমার সাথে মানে আব্বার কথাও তাই, আর ওনাকে যেহেতু এগুলো বিষয় পাওয়া যাবে না পরে। হ্যাঁ, যখন উনি আজকে সকালে বের হয়ে গেছে, কাকলি থেকে আসি একদম মাগরিব নামাজ পড়ছে। আর আমি মনে মনে আমি বোধহয় 2 মাস আগেও ভাবছিলাম যে উনি 2009 সালের মতো ওনার অবস্থা আছে, বা 2014, ওনার তো বয়স হয়েছে, এটা যতই আমাকে শক্তি দেখাবো বুঝি পাশে তারও তো একটা বয়স হয়ে গেছে। আমার আব্বার তো কোনো বন্ধু বান্ধব তারা বোধহয় রাশি আছে যে কয়জন, তারপর কেউ সহজে হাঁটতেও পারে না বোধহয়। আর আল্লাহ তালা অসুবিধা তাও তো উনি মোটামুটি আছে। এখন এই ভোট বিশেষ করে এই যে সেকেন্ড ফেজের যে একটু দেরি হচ্ছিল, ওই সময়টাতে দেখি উনি টেনশন করতেছিল, আমি যখন ঢাকায়, আমি বললাম ঢাকা আপনি আসেন তো, প্রচারণা বা ইয়ে দিয়ে বন্ধ থাকলে কোনো সমস্যা নেই। মানে টেনশনটা তো আলাদা জিনিস। হ্যাঁ, উনি ঠিকঠাক কতবার ঘুম হয়, ইয়ে হয় কোনো কারণে, মানে এই টেনশন হওয়ার কারণ কি, এই যে জামাত ইসলামের এখানে বিভিন্ন জন বিভিন্ন কথা আমাকে বলতেছিল। তাহলে এখন আপনারা প্রার্থী আপনাদের, হ্যাঁ, মার্কা আপনাদের, দলও আপনাদের, আপনারা আমাকে পরামর্শ দেন যে আমি কি করবো, আমি আপনাদের কাছে পরামর্শ চাইছি যে আমি কি করলে সুবিধা হয়। কি চাচা, আপনারা যেভাবে বলবেন, যে পরামর্শ দিবেন অনুযায়ী চলতে হবে, তাই না? এখন আমি তো এখানে 8 বছর থাকলে আরো ভালো হইতো, উনি একটা
তুমি কি শেষ পর্যন্ত কোনো কিছু বলছো কিনা? বলছি না বসুক, আমার কথা হচ্ছে যত তাড়াতাড়ি এটা সম্ভব, কারণ 21 তারিখ থেকে আমরা অফিসিয়ালি নামলেও অনেক কাজ বাকি আছে। যেমন আমি চাচ্ছিলাম যে অন্তত 15 তারিখের মধ্যে এজেন্টদের ট্রেনিংটা শেষ করতে, মানে ফার্স্ট ফেজের। এরপরে আবার ওখান থেকে যাদেরকে আপনি বের করবেন তাদেরকে আবার 1 তারিখ থেকে 5-6 তারিখের মধ্যে আবার আর একটা ইয়ে দেওয়া। তো এগুলো তো আসলে ইলেকশন মেকানিজমটা তো বিশাল ব্যাপার, এই এত বড় ঘটে। তো এই জন্য তো একটা দলের সহযোগিতা লাগবে, আন্তরিকতা লাগবে, পরীক্ষিত লোক লাগবে এবং স্কিল পার্সন লাগবে। তো এগুলো তো সময় একটু দরকার আছে, তাই না? এখন আপনারা পরামর্শ দেন, আমার মনে হয় আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে বসিয়ে যেটা সমাধান বের করা যায়। আমার দিক থেকে কোনো আপত্তি নেই, মানে আপাতত আমার এর বাইরে কিছু বলার নাই আপনাদের। আর আপনারা আমার মনে হয় এবার ভোটটা একটু চ্যালেঞ্জ খুবই হবে। অনেকে অনেক কথা বলুক, বাইরের হয়তো ডোমার ডিগলা বা মিঠুরি যেখানে এরকম আপনারা আগায় আছেন, মানে আওয়ামী লীগের আমরা 2বার ভোট করছি, একটা ক্যালকুলেশন করতে পারে, একটা স্যাটিসফ্যাকশন ছিল। কিন্তু আবার প্রতিপক্ষর লোকজনের আচরণ, অ্যাক্টিভিটিস, মানে এত ধ্বংসাত্মক, এত হিংসাত্মক, হ্যাঁ, মানে মাথা থেকে ঘুরি। টপ যিনি আছেন উনি এই যে একটু আগে আমাদের সাবেক বিএনপির একটু সভাপতির বাসায় সকালে যে কথা বলি এসছি, তাহলে আর ছেলে সিভিল চালানোর কি দৈনিক এগুলো তো ডিস্ট্রাকটিভ হয়ে গেছে। তাই না? তা আমরা তো অত নিচে নামতে পারবো, বিএনপি যারা করে আমি বিশ্বাস করি এত নিচে কেউ বিএনপি নামে না, হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। সেটা দলের মধ্যে তো সবার আগে করতে হবে, তাই না? যে প্রতিপক্ষ শক্তিশালী, এখন দেখেন আপনারা সারটা দিয়ে যেভাবে বসলে কাজ হয়, আমার মনে হয় এটা ভালো হবে। আমি আর বিএনপির লোককে তোমার জ্ঞান দেওয়া উচিত। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, আর আমাকেই আপনার পরামর্শ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে মানে যতটুকু বলার আমি বললাম। এরপরে প্রতিনিয়তই কথা হবে আপনাদের সাথে, হয়তো একাধিকবার বসা হবে, আমার সাথেই তো বসা হবে, বেশি অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে, আসসালাম।